ভাবুন আপনার জীবনের সবথেকে জরুরি ইন্টারভিউ। দেরি হওয়ার মানে হলো সব শেষ। কিন্তু সেই পথেই আপনি একজন অপরিচিত মহিলাকে বিপদে পড়তে দেখলেন। আপনি জানেন যে যদি থামেন তবে ইন্টারভিউ মিস হয়ে যাবে। তবু আপনি থেমে গেলেন, কারণ সেই মহিলা একা ছিলেন, আহত ছিলেন, এবং আপনি সেখান থেকে মুখ ফিরিয়ে নিতে পারলেন না। আজকের গল্পটি সেই মুহূর্ত থেকেই শুরু হয়, যখন এক সাধারণ যুবক ইন্টারভিউ ছিঁড়ে একজন রূপবতী মহিলা সিইওকে সাহায্য করেছিল। আর তার সামান্যতম ধারণাও ছিল না যে এই একটি সিদ্ধান্ত তার পুরো জীবনের দিশা বদলে দেবে। যা আগে ঘটল তার না সে ভেবেছিল, আর না আপনি ভাবতে পারবেন। এই গল্পটি শুধুমাত্র চাকরির নয়, এটি মনুষ্যত্ব, সঠিক পছন্দ আর কর্মের ফলের গল্প। গল্পটি শুরু করার আগে নিচের কমেন্টে অবশ্যই জানাবেন আপনি এই ভিডিওটি কোথা থেকে দেখছেন এবং এই সময় কি করছেন। আপনার একটি বাক্য অন্য কারোর জন্য সাহস হতে পারে। আর যদি আপনার এমন সত্য, ভাবুক আর মন ছুঁয়ে যাওয়া গল্প পছন্দ হয়, তবে এক্ষুনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন আর ভিডিওটি লাইক করুন, যাতে এমন আরও গল্প আপনার কাছে পৌঁছতে থাকে। এবার চলুন সেই সকালের দিকে ফিরে যাই, যেখানে একটি ছোট্ট সিদ্ধান্ত এক বড় গল্পের শুরু হয়ে গেল। শীতের সেই সকালটি কিছু বেশিই ঠান্ডা ছিল। ডিসেম্বর 2022-এর পুনে তখনও পুরোপুরি জেগে ওঠেনি, কিন্তু শহরের রাস্তায় জীবন ধীরে ধীরে চলতে শুরু করেছিল। ইয়েরওয়াড়ার এক সংকীর্ণ গলিতে অর্জুন যাদব চুপচাপ নিজের ছোট ঘরের দরজা বন্ধ করছিল। সেই ঘর, যেখানে একটি পুরনো চারপাই, কোণে রাখা ওষুধের শিশি আর দেওয়ালের গায়ে ঠেকিয়ে রাখা একরাশ আশা ছিল। ভেতরে তার মা সাবিত্রী যাদব ঘুমোচ্ছিলেন। শ্বাস কিছুটা ভারী ছিল, কিন্তু ছন্দে। অর্জুন এক মুহূর্ত থেমে তাকে দেখল। আজ সে বেশি দেরি করতে পারল না। আজ তার জীবনের সবথেকে গুরুত্বপূর্ণ ইন্টারভিউ ছিল। এমন এক সুযোগ যা হয়তো তাকে প্রতি মাসের ওষুধের চিন্তা থেকে কিছুটা স্বস্তি দিতে পারত। সে ধারের একটি সাদা জামা পরেছিল, যা রাতে নিজেই ইস্ত্রি করেছিল। জুতো পুরনো ছিল, কিন্তু পরিষ্কার। হাতে একটি ফাইল ছিল, যাতে কাগজের থেকে বেশি স্বপ্ন ভরা ছিল। বেরোনোর সময় তার মা চোখ খুললেন, আর শুধু এটুকুল বললেন যে ভগবান সাথে থাকবেন। অর্জুন কিছু বলল না। যদি বলতো তবে হয়তো গলা তার সাথ দিত না। রাস্তায় ঠান্ডা হাওয়া মুখে এসে লাগছিল। অর্জুন দ্রুত পায়ে বাসস্টপের দিকে এগিয়ে যাচ্ছিল। মনে ভয়ও ছিল, আবার আশাও। সে জানত যে যদি আজ সব ঠিক থাকে তবে জীবন কিছুটা সহজ হতে পারে। কিন্তু সে ভগবানের কাছে কিছু চাইল না। শুধু এটাই ভাবল যে বছরের পর বছর সে পরিশ্রম করেছে, আর যদি রাস্তা তার জন্য তৈরি থাকে তবে তা খুলে যাবেই। সে কি জানত যে কিছুক্ষণের মধ্যেই জীবন তার থেকে শুধু পরিশ্রম নয়, বরং তার সংস্কারের পরীক্ষা নিতে চলেছে। কখনো কখনো ভাগ্য আমাদের সরাসরি ডাকে না। সে আমাদের রাস্তায় থামিয়ে দেখে যে আমরা আগে মানুষ নাকি নিজের লাভের পেছনে দৌড়ানো কোনো যন্ত্র। আর অর্জুনের গল্প এবার সেখান থেকেই শুরু হতে চলেছিল। অর্জুন জাভাদের জীবনে মুশকিলগুলো কোনো একদিন হঠাৎ আসেনি। সেগুলো তার সাথে ধীরে ধীরে চলতে থাকত, যেন প্রতি বছর তার কাঁধে কিছুটা বাড়তি ওজন চাপিয়ে দেওয়া হচ্ছে। যখন তার বাবা এই দুনিয়া ছেড়ে চলে গেলেন, তখন অর্জুন এতটাই ছোট ছিল যে দুঃখটাকে পুরোপুরি বুঝতেও পারেনি। কিন্তু সেদিন থেকে বাড়িতে একটা জিনিস সবসময় উপস্থিত থাকত, তার মা সাবিত্রী জাবাধের কাশি। সকালের কাশি, রাতের ভারী শ্বাস আর ওষুধের শব্দ। সেই শব্দগুলোই অর্জুনকে প্রতিদিন মনে করিয়ে দিত যে এখন বাড়ির দায়িত্ব চুপচাপ তার কাঁধে চলে এসেছে। সাবিত্রী কখনো অভিযোগ করতেন না। তিনি নিজের ছেলেকে এটা অনুভব হতে দেননি যে পরিস্থিতি কতটা নাজুক। কিন্তু অর্জুন সব বুঝত। ডাক্তারের প্রেসক্রিপশন, ওষুধের খরচ আর মাসের শেষে খালি হতে থাকা পকেট, এই সব কিছুই তার চোখের সামনে ছিল। পড়াশোনায় তার মন বসত। স্কুলের পর যখন সে কলেজে ভর্তি হল, তখন বইগুলো তার কাছে শুধু জ্ঞান ছিল না, বরং কিছুক্ষণ পরিস্থিতির থেকে দূরে থাকার রাস্তা ছিল। কিন্তু স্বপ্ন আর দায়িত্বের মাঝখানের দূরত্ব খুব তাড়াতাড়ি পরিষ্কার হতে শুরু করল। ফিজ, যাতায়াতের খরচ আর মায়ের ওষুধ, প্রতিটি হিসাবের পর সেই একই সত্য সামনে আসত যে যদি কিছু ছাড়তে হয় তবে তা হবে তার পড়াশোনা। এই সিদ্ধান্ত কোনো এক রাতে হয়নি। এটি অনেক অস্থির রাত, অনেক অপূর্ণ ঘুম আর মায়ের কাশির শব্দের মাঝে ধীরে ধীরে পাকা হয়েছে। অর্জুন কারোর কাছে অভিযোগ না করে পড়াশোনা পেছনে ফেলে দিল। কলেজের বইগুলো সে কাপড়ে জড়িয়ে আলমারির ওপরে রেখে দিল। এটি হার ছিল না, শুধু জীবনের অগ্রাধিকার ছিল। মা কিছু বললেন না, কিন্তু যখন তিনি ছেলের মাথায় হাত রাখলেন, সেই স্পর্শে অর্জুন দুঃখও অনুভব করল, আবার ভরসাও।
তারপর অর্জুন সেই প্রতিটি কাজ করল যা সে পেল। কখনো চায়ের দোকানে, কখনো মাল বহনের কাজে, কখনো কোনো বৃদ্ধের জন্য ওষুধ এনে দেওয়া। যেটুকু টাকা পাওয়া যেত তা সরাসরি বাড়ি আর চিকিৎসায় চলে যেত। সে নিজের প্রয়োজনগুলোকে পেছনে সরিয়ে রেখেছিল। না সে কারোর সাথে তুলনা করেছিল, না এটা ভেবেছিল যে তার জীবন অন্যদের মতো কেন নয়। ইয়েরওয়াডার গলিতে লোক তাকে চিনত। কেউ সাহায্য চাইলে অর্জুন না করত না। কিছু লোক বলতো যে সে খুব সহজ সরল, এই দুনিয়া এমন লোকদের রেহাই দেয় না। অর্জুন শুধু হাসত। তার মনে হতো যে মানুষ যদি নিজের সরলতা ছেড়ে দেয় তবে তার কাছে আর অবশিষ্ট কি থাকে। সন্ধ্যায় যখন সে ক্লান্ত হয়ে বাড়ি ফিরত, মা কোনো প্রশ্ন না করে তার পাশে বসতেন। সেই নিস্তব্ধতায় অর্জুন সবথেকে বেশি শান্তি পেত। সে জানত যে তার জীবন কোনো বড় মঞ্চে চলছে না, কিন্তু তার প্রতিটি পরিশ্রম কারোর জন্য অনেক বড় মানে রাখে। এমনই দিনগুলোর মাঝে তার কাছে সেই ইন্টারভিউয়ের ফোন এসেছিল। একটি বড় কোম্পানি, স্থায়ী চাকরি আর নিয়মিত আয়। অর্জুনের কাছে এটি শুধু চাকরি ছিল না, বরং মায়ের ওষুধের চিন্তার থেকে কিছুটা মুক্তির আশা ছিল। সে ঠিক করেছিল যে সে কোনোভাবেই দেরি করবে না। তার এটা ধারণা ছিল না যে জীবন কখনো কখনো আমাদের সবথেকে বেশি তাড়াহুড়োর সময়ই থামিয়ে দেখে। আর সেখানেই এটা ঠিক করে যে মানুষ কি শুধু নিজের লাভের কথা ভাবে, নাকি এখনও মানুষ হয়ে থাকতে পেরেছে। সেই সকালে অর্জুন জাবধা শহরের সেই সব রাস্তায় হাঁটছিল, কিন্তু তার ভেতর সবকিছু দ্রুত ছিল। হাতে ফাইল ছিল আর মনে সময়ের চাপ। প্রতিটি কদমের সাথে সে অনুভব করছিল যে আজকের দিনটি সাধারণ নয়। এটি সেই সুযোগ যার জন্য সে নিজেকে তৈরি করেছিল, কোনো ঝুঁকি ছাড়া, কোনো অজুহাত ছাড়া। শুধু সময় মতো পৌঁছতে হবে, ব্যাস এটুকুই। রাস্তা ধীরে ধীরে ভরে উঠছিল। হর্নের আওয়াজ বাড়ছিল আর ঠান্ডা রোদ চোখের উপর এসে পড়ছিল। অর্জুন মাঝে মাঝে ঘড়ি দেখছিল আর নিজের ফাইলটিকে আরও শক্ত করে ধরছিল, যেন সেটিকেই আঁকড়ে ধরে সে নিজের ভয়কে কাবু করতে পারবে। ইউনিভার্সিটি রোডের কাছে পৌঁছতেই ট্রাফিক হঠাৎ থেমে থেমে চলতে শুরু করল। গাড়ির লাইন, ধৈর্যহীন মানুষ আর প্রতিটি মুখে তাড়া। অর্জুন রাস্তা পার হওয়ার আগে এক মুহূর্ত থেমে দেখল। সেই মুহূর্তেই ব্রেকের তীব্র আওয়াজ শোনা গেল, আর ধাতুর টাকরানের হালকা শব্দ হাওয়ায় ছড়িয়ে পড়ল। কিছু মিটার দূরত্বেই একটি গাড়ি রাস্তার ধারে এসে থেমে গিয়েছিল। ড্রাইভার হতভম্ব হয়ে গিয়েছিল, আর পেছনে বসা এক মহিলা অস্বস্তির সাথে বাইরে বেরোনোর চেষ্টা করছিলেন। লোক জমা হতে শুরু করল, কিন্তু বেশিরভাগ লোক সেখানেই দাঁড়িয়ে রইল। কেউ ফোন বের করল, কেউ নজর ঘুরিয়ে নিল। অর্জুনের ভেতর যেন দুটি কণ্ঠস্বর ধাক্কা খেল। এক বলছে যে এখন দেরি হয়ে যাচ্ছে, এটা তার সুযোগ। দ্বিতীয় কণ্ঠস্বরটি শান্ত কিন্তু ভারী। সে ঘড়ির দিকে তাকালো, তারপর সেই মহিলার দিকে। তিনি দাঁড়িয়ে তো ছিলেন, কিন্তু মুখ ফ্যাকাশে ছিল আর হাত কাঁপছিল। অর্জুন জানত যে যদি সে এখানে থামে তবে ইন্টারভিউ হয়তো হাত থেকে বেরিয়ে যাবে। এটি সেই ঝুঁকি যা থেকে সে দূরে থাকার প্রতিজ্ঞা করেছিল। কিছু সেকেন্ড এমন থাকে যখন মানুষের সামনে সঠিক আর সহজ একসাথে দাঁড়িয়ে যায়। অর্জুন দীর্ঘশ্বাস নিল আর কোনো শব্দ না করে নিজের পথ বদলে নিল। সে দ্রুত গাড়ির দিকে এগিয়ে গেল, মহিলাকে সাহারা দিল আর তাকে রাস্তা থেকে কিছুটা দূরে বসালো। সে আশেপাশের লোকেদের অ্যাম্বুলেন্সের জন্য ফোন করতে বলল। তার হাত হালকা কাঁপছিল, কিন্তু গলায় ঘাবড়ানি ছিল না। সে জানত না এই মহিলা কে বা তার জীবনে এর কী গুরুত্ব হবে। সে শুধু এটুকু জানত যে এই মুহূর্তে সেখান থেকে মুখ ঘুরিয়ে নেওয়া তার জন্য সহজ হতো, কিন্তু সঠিক হতো না। ট্রাফিকের শোরগোল, লোকেদের ফিসফাস আর সময়ের নিষ্ঠুরতা সবকিছু একসাথে চলছিল, কিন্তু অর্জুনের সিদ্ধান্ত এখন পরিষ্কার ছিল। সেই মুহূর্তে তার কোনো পুরস্কারের আশা ছিল না, কোনো পরিচয়ের প্রয়োজন ছিল না। শুধু এই অনুভূতি ছিল যে কিছু সিদ্ধান্ত এমন হয় যা মানুষ খুব তাড়াতাড়ি নেয়, কিন্তু সেগুলোর প্রভাব অনেক দিন পর্যন্ত থাকে। অর্জুন যাবাত সেই সকালে না জেনেই যে ভবিষ্যতে কি হবে, নিজের রাস্তা থেকে কিছুটা সরে গিয়ে এমন এক পছন্দ করেছিল যা তার জীবনের দিশা বদলে দিতে চলেছিল। হাসপাতালের সাদা দেওয়ালের মাঝে সময় সবসময় অন্যরকমভাবে চলে। বাইরের রাস্তায় যেখানে প্রতি মিনিট যেন দৌড়ে বেরিয়ে যায়, সেখানে ভেতরে প্রতি সেকেন্ড ভারী হয়ে টিকে থাকে। অর্জুন যাবাত সেই সকালে প্রথমবার এই পার্থক্যটা এতটা পরিষ্কারভাবে অনুভব করছিল। অ্যাম্বুলেন্সের সাইরেন এখন দূরে চলে গিয়েছিল, কিন্তু তার রেশ এখনও তার ভেতরে কোথাও আটকে ছিল। নার্সরা দ্রুত পায়ে সেই মহিলাকে স্ট্রেচারে করে ভেতরে নিয়ে যাচ্ছিল, আর ডাক্তাররা ছোট ছোট প্রশ্ন করছিলেন। অর্জুন তাদের পেছনে পেছনে চলতে থাকল, যেন তার পা নিজেই রাস্তা চেনে। সে জানত এখানে থামা তার জন্য সহজ সিদ্ধান্ত ছিল না, কিন্তু এখন আর পেছনে ফেরার প্রশ্নও রইল না। এমার্জেন্সি রুমের বাইরে রাখা বেঞ্চে বসতেই সে প্রথমবার নিজের শরীরের অস্তিত্ব অনুভব করল।
আঙুলে ধুলো জমেছিল, জামার হাতা অগোছালো ছিল আর কপালে ঘামের ঠান্ডা স্তর ছিল। সে পকেট থেকে ফোন বের করল আর ঘড়ি দেখল। ইন্টারভিউয়ের সময় অনেক পেছনে পড়ে রয়েছে। এই অনুভূতি কোনো ধাক্কার মতো আসেনি, বরং চুপচাপ তার ভেতরে নেমে গেল। কোনো আফসোসের সুর ছিল না, কোনো রাগ ছিল না, শুধু একটা সত্য ছিল যাকে আর বদলানো যাবে না। সে সেখানেই বসে রইল, আশেপাশের আসা যাওয়া করা লোকেদের দেখতে দেখতে। প্রত্যেকের নিজস্ব অস্থিরতা, নিজস্ব তাড়া আর নিজস্ব গল্প ছিল, এবং তাদের মাঝে অর্জুন প্রথমবার এটা অনুভব করল যে তার নিজের গল্প এখন এক মোড়ে এসে দাঁড়িয়েছে। কিছুক্ষণ পর একজন নার্স বাইরে এলেন আর কাগজ এগিয়ে দিয়ে অর্জুনের নাম জিজ্ঞেস করলেন। অর্জুন কোনো প্রশ্ন না করে সেখানে সই করে দিল। যখন নার্স জিজ্ঞেস করলেন যে সে রোগীর কোনো আত্মীয় কিনা, অর্জুন কিছুক্ষণ চুপ রইল আর তারপর ধীরে ধীরে বলল যে না, সে পথ দিয়ে যাচ্ছিল আর দুর্ঘটনাটি দেখেছিল। নার্স মাথা নাড়লেন আর ভেতরে চলে গেলেন। অর্জুন সেখানেই বসে রইল। সেই মুহূর্তে সে বুঝতে পারল যে কখনো কখনো পরিস্থিতি এমন সম্পর্ক তৈরি করে দেয় যার কোনো নাম হয় না, কিন্তু দায়িত্ব পুরোপুরি থাকে। সময় ধীরে ধীরে কাটতে থাকল। তার মনে বারবার মায়ের মুখ ভেসে আসছিল। সে ভাবতে থাকল যে বাড়ি গিয়ে কি বলবে, কিভাবে বলবে যে ইন্টারভিউ মিস হয়ে গেছে। কিন্তু একই সাথে এটাও পরিষ্কার ছিল যে সে যা করেছে তা থেকে সে পালাতে পারবে না। এই রাস্তা সে নিজেই বেছেছিল। কিছুক্ষণ পর ডাক্তার বাইরে এলেন আর জানালেন যে মহিলা এখন বিপদমুক্ত, তাকে পর্যবেক্ষণে রাখা হবে। অর্জুন স্বস্তির একটি দীর্ঘশ্বাস নিল। সেই মুহূর্তে সে প্রথমবার এটা অনুভব করল যে তার থামাটা বৃথা যায়নি। সে এক পলক সেই মহিলার দিকে তাকাল, যিনি এখন শান্তিতে শুয়েছিলেন, আর তারপর চুপচাপ পেছনে সরে গেল। হাসপাতাল থেকে বেরোনোর সময় সূর্য কিছুটা ওপরে উঠে গিয়েছিল। রাস্তা একই ছিল, কিন্তু অর্জুনের কাছে সব কিছু বদলে গেছে বলে মনে হচ্ছিল। সে আরও একবার ঘড়ি দেখল, কিন্তু এবার তাতে আগের মতো ভয় ছিল না। দেরি হয়ে গিয়েছিল, আর সে এটা স্বীকার করে নিয়েছিল। তার ভেতরে এক অদ্ভুত শান্তি নেমে এলো, যেন সে কোনো ভারী বোঝা কোথাও নামিয়ে রেখেছে। আগে কি হবে, চাকরি মিলবে কিনা, মায়ের ওষুধের ব্যবস্থা কিভাবে হবে, এই প্রশ্নগুলোর উত্তর এখনও তার কাছে ছিল না। কিন্তু একটি কথা পরিষ্কার ছিল, সেই সকালে অর্জুন সময়ের বদলে মানুষকে বেছেছিল, আর এখন সে সেই নির্বাচনের দাম মেটানোর জন্য প্রস্তুত ছিল, কোনো অভিযোগ ছাড়া, কোনো অনুশোচনা ছাড়া। হাসপাতাল থেকে বেরিয়েই অর্জুন যাবৎ নিজের পা দ্রুত চালিয়ে দিল, যেন দেরি হওয়া সময়কে পেছনে ফেলতে পারে। রাস্তায় সকালের ভিড় এখন পুরোপুরি জেগে উঠেছে। গাড়িগুলো অনবরত এগিয়ে যাচ্ছে। লোকে ফোনে কথা বলতে বলতে নিজেদের অফিসে যাচ্ছে। অর্জুনের হাতে সেই ফাইলটাই ছিল, কিন্তু তার ওজন এখন আগের চেয়ে অনেক বেশি অনুভব হচ্ছিল। সে একবার ঘড়ি দেখল। ইন্টারভিউয়ের সময় অনেক পেছনে রয়ে গেছে, তবুও তার পা থামল না। হয়তো এটা অভ্যেস, অথবা হয়তো এই আশা যে যদি সে পৌঁছে যায় তবে কোনো দরজা হয়তো এখনও পুরোপুরি বন্ধ হয়নি। হিঞ্জওয়াড়ি আইটি পার্কের উঁচু বিল্ডিংগুলো সামনে আসতেই তার বুক আরও দ্রুত ধরফর করতে লাগল। কাঁচের দেওয়াল, চওড়া প্রবেশপথ আর ভেতরে যাওয়া লোকেদের দ্রুত চলন, সব কিছুই তেমনই ছিল যেমনটা সে ভেবেছিল। শুধু সে নিজে আগের মতো রইল না। সে নিজের জামার হাতা ঠিক করার চেষ্টা করল, কিন্তু ভাঁজগুলো পরিষ্কার দেখা যাচ্ছিল। হাতে হাসপাতালের ধুলো এখনও লেগেছিল। সে দীর্ঘশ্বাস নিল আর ভেতরে চলে গেল। ঠান্ডা হাওয়া মুখ স্পর্শ করল, কিন্তু ভেতরের অস্থিরতা কমল না। রিসেপশনের সামনে দাঁড়িয়ে এসে নিজের নাম বলল। গলা শান্ত রাখার চেষ্টা করল, কিন্তু হৃৎস্পন্দন দ্রুত ছিল। স্ক্রিনে কিছু দেখার পর রিসেপশনে বসা মহিলা মাথা তুললেন আর খুব সাধারণ স্বরে বললেন যে ইন্টারভিউয়ের সময় পেরিয়ে গেছে আর প্রক্রিয়া শেষ হয়ে গেছে। শব্দগুলোতে কোনো কঠোরতা ছিল না, কিন্তু তার পেছনে নিয়মের দেওয়াল দাঁড়িয়েছিল। অর্জুন এটা বলার চেষ্টা করল যে রাস্তায় দুর্ঘটনা ঘটেছিল আর তাকে হাসপাতালে যেতে হয়েছিল, কিন্তু তার কথা শেষ হওয়ার আগেই উত্তর মিলে গেল, নিয়ম সবার জন্য সমান। অর্জুন তর্ক করল না। সে ফাইলটি দু হাতে আঁকড়ে ধরল আর চুপচাপ একপাশে সরে গেল। আশেপাশের লোক আসা যাওয়া করছিল। কেউ মিটিংয়ের তাড়ায় ছিল, কেউ ফোনে হাসছিল। সেই ভিড়ের মাঝে অর্জুন প্রথমবার নিজের অস্তিত্ব খুব হালকা অনুভব করল, যেন সে সেখানে থেকেও সেখানকার অংশ নয়। সে পাশে রাখা চেয়ারে বসার অনুমতি চাইল আর সেখানেই বসে পড়ল। তার মনে হতে লাগল যে তার নিজের শ্বাসের শব্দ এখন সে পরিষ্কার শুনতে পাচ্ছে। তার মনে মায়ের মুখ ভেসে উঠল,
সে ভাবতে লাগল বাড়ি গিয়ে কি বলবে। এটা বলবে যে সুযোগ হাত থেকে বেরিয়ে গেছে, নাকি এটা যে সে এক অজানার সাহায্য করেছে। দুটো কথাই তার জন্য সহজ ছিল না। তার ভেতরে এক প্রশ্ন চুপচাপ উঠছিল, সঠিক হওয়া কি সবসময় এতটা দামি হয়? সে মাথা নিচু করে ফেলল আর চকচকে মেঝের দিকে তাকাতে থাকল, যেন সেখানে কোথাও কোনো উত্তর লেখা আছে। সে কিছুক্ষণ সেখানেই বসে রইল। কেউ তাকে কিছু জিজ্ঞেস করল না, কেউ তাকে চিনত না, আর হয়তো চেনার প্রয়োজনও মনে করত না। অর্জুন ওঠারই উপক্রম করছিল যে তার মনে হল লবির পরিবেশ পাল্টাচ্ছে। পায়ের আওয়াজ কাছে আসছে মনে হল। কিছু লোক নিজের থেকেই সরে গেল আর কথাবার্তা ধীর হতে থাকল। অর্জুন মাথা তুলল, কিন্তু তখনও তার ধারণা ছিল না যে এই পরিবর্তন তার জীবনের দিশা ঘুরিয়ে দিতে চলেছে। সেই মুহূর্ত পর্যন্ত অর্জুন শুধু এটাই জানত যে সে তার সুযোগ হারিয়েছে, আর সে এই সত্যকে স্বীকার করে নিয়েছে। তার ভেতরে কোনো রাগ ছিল না, কোনো অভিযোগ ছিল না, শুধু এক গভীর ক্লান্তি ছিল। এমন ক্লান্তি যা শরীরের চেয়ে বেশি মনে নামে। সে জানত না যে সেই জায়গাতেই, সেই সময়েই তার গল্পের সবথেকে বড় মোড় তার সামনে আসতে চলেছে। লবিতে কোনো ঘোষণা হলো না, কোনো আওয়াজ বাড়ল না, কিন্তু পরিবেশ হঠাৎ বদলে গেল। রিসেপশনের কাছে দাঁড়ানোর লোকেরা তাদের ফোন নিচু করে নিল। কিছু পদক্ষেপ নিজের থেকেই ধীর হয়ে গেল, আর সিকিউরিটি গার্ড না বলেই রাস্তা কিছুটা খালি করে দিল। অর্জুন জাভদ এই সব অনুভব করল, আর যখন সে মাথা তুলল, তখন সামনে থেকে আসা মহিলাকে চিনতে পেরেই তার হৃৎপিণ্ড যেন এক মুহূর্তের জন্য থেমে গেল। একই মুখ, একই চোখ, একই শান্ত ভাব। কিছু ঘণ্টা আগে এই মহিলাই হাসপাতালের স্ট্রেচারে শুয়েছিলেন, আর এখন এখানে এই চকচকে বিল্ডিংয়ের মাঝে পুরো আত্মবিশ্বাসের সাথে এগিয়ে আসছেন। তার একটি বাহুতে এখনও সাদা ব্যান্ডেজ বাঁধা ছিল। চলনে ক্লান্তি ছিল, কিন্তু দুর্বলতা নয়। তিনি সরাসরি রিসেপশনের দিকে এগিয়ে গেলেন, যেন এই জায়গাটি তাকে চেনে। অর্জুনের ভেতরে প্রশ্ন উঠল, কিন্তু কোনো শব্দ বাইরে এলো না। সে শুধু এটা অনুভব করল যে যে মানুষটিকে সে না চিনে সাহায্য করেছিল, তিনি কোনো সাধারণ ব্যক্তি নন। মহিলা চারিদিকে একবার নজর দিলেন, আর তারপর খুব সাধারণ স্বরে একটি নাম নিলেন, অর্জুন জাভদ। সেই নামের সাথে সাথেই রিসেপশনে হালকা চাঞ্চল্য সৃষ্টি হল। কিছু নজর অর্জুনের দিকে ফিরল। তার মনে হল যেন তার পায়ে হঠাৎ ওজন বেড়ে গেছে। তবুও সে ধীরে ধীরে দাঁড়াল আর এগিয়ে গেল। মহিলা তাকে মনোযোগ দিয়ে দেখলেন। তার চোখে চেনার ছাপ স্পষ্ট ছিল, কিন্তু তাতে কোনো বিস্ময় বা ভাবাবেগ ছিল না। তিনি তাকে জিজ্ঞেস করলেন যে সে ঠিক আছে কিনা। অর্জুন মাথা নাড়ল। সে কিছু বলতে চাইল, হয়তো এটা জানাতে যে তার দেরি হয়ে গেছে, অথবা ক্ষমা চাইতে, কিন্তু শব্দ গলায় আটকে গেল। মহিলা হাতের হালকা ইশারায় তাকে থামালেন আর বললেন যে সে যেন তার সাথে ওপরে চলে। গলায় আদেশ ছিল না, শুধু স্পষ্টতা ছিল। লিফটের ভেতরে নিস্তব্ধতা ছিল। কাঁচে অর্জুন নিজেকে দেখল, ভাঁজ পড়া জামা, ক্লান্ত মুখ, আর চোখে জমে থাকা পুরো দিন। লিফট ওপরে উঠতে থাকল, আর প্রতিটি ফ্লোরের সাথে সাথে তার এই অনুভব হতে থাকল যে সে শুধু একটি ফ্লোর বদলাচ্ছে না, বরং নিজের জীবনের এক নতুন অংশে প্রবেশ করছে। ওপরে পৌঁছে মহিলা চলতে চলতে নিজের পরিচয় দিলেন। তার নাম মীরা মালহোত্রা, আর তিনি এই কোম্পানির প্রধান ছিলেন। শব্দগুলো সাধারণ ছিল, কিন্তু তার প্রভাব ছিল গভীর। অর্জুন মাথা নিচু করে নিল। এবার সে বুঝতে পারল যে এই সাক্ষাৎ কোনো কাকতালীয় ছিল না, কিন্তু এটা তার জন্য কি মানে রাখে তা এখনও পরিষ্কার ছিল না। ঘরে পৌঁছতেই মীরা তাকে বসার ইশারা করলেন আর নিজে সামনে বসলেন। কিছুক্ষণ ঘরে নিস্তব্ধতা রইল। তারপর তিনি সরাসরি জিজ্ঞেস করলেন যে সে আজ দেরি করে কেন পৌঁছেছে। অর্জুন সেটাই বলল যা সত্য ছিল, কোনো সাজানো কথা ছাড়া, নিজেকে সঠিক প্রমাণ করার চেষ্টা না করে। সে জানালো যে রাস্তায় দুর্ঘটনা ঘটেছিল, সে একজন ঘাবড়ে যাওয়া মহিলাকে একা দেখেছিল, আর সেখান থেকে চলে যাওয়া তার কাছে সঠিক মনে হয়নি। মীরা মন দিয়ে শুনলেন, মাঝে থামালেন না। যখন অর্জুন থামল, তিনি শান্ত স্বরে বললেন যে দুনিয়ায় অনেক মানুষই ঠিক আর ভুলের কথা বলে, কিন্তু যখন সঠিক হওয়ার দাম মেটানোর সময় আসে তখন খুব কম মানুষই থামে। অর্জুন কিছু বলল না। সে এটা বোঝার চেষ্টা করছিল যে এই কথোপকথন কোন দিকে যাচ্ছে, কিন্তু সে এটা পরিষ্কার অনুভব করছিল যে প্রথমবার কেউ তার গল্পটা পুরোপুরি শুনছে, কোনো তাড়াহুড়ো ছাড়া, তাকে বিচার না করে। ঘরের জানলা দিয়ে বাইরের শহরটা একই রকম ছিল, ছুটন্ত, ব্যস্ত, আর সেই ঘরের ভেতরে অর্জুনের জীবন চুপচাপ এক এমন মোড়ে এসে দাঁড়িয়েছিল যেখানে সামনের রাস্তা এখনও দেখা যাচ্ছিল না, কিন্তু বদলে গেছে। ঘরে শান্তি ছিল, কিন্তু সেই শান্তি শূন্য ছিল না।
তাতে প্রশ্ন ভাসছিল। মীরা মালহোত্রা সামনে বসেছিলেন কোনো ফাইল বা কাগজ ছাড়া, যেন তিনি কোনো প্রার্থীকে নয় বরং একজন মানুষকে দেখছেন। অর্জুনের এটা কিছুটা অস্বস্তিকর লাগল। এখন অবধি সে যেখানেই গেছে সেখানে তাকে তার পড়াশোনা, তার অভিজ্ঞতা আর তার অভাবগুলো নিয়ে জিজ্ঞেস করা হয়েছে, কিন্তু এখানে প্রশ্নগুলো অন্যরকম ছিল। মীরা কিছুক্ষণ তাকে দেখলেন আর তারপর খুব সহজ স্বরে জিজ্ঞেস করলেন যে যদি সে আগে থেকেই জানত রাস্তায় থামলে ইন্টারভিউয়ের জন্য দেরি হয়ে যাবে, তবে কি সে তবুও একই কাজ করত? অর্জুন সাথে সাথে উত্তর দিল না। সে এক মুহূর্ত ভাবল আর তারপর বলল যে সেই সময় সে ভবিষ্যতের কথা ভাবেনি। সে শুধু সামনে দাঁড়িয়ে থাকা মানুষটিকে দেখেছিল, যিনি ঘাবড়ে গিয়েছেন আর একা ছিলেন, এবং সেই অবস্থায় সেখান থেকে চলে যাওয়া তার ঠিক মনে হয়নি। তার গলায় কোনো অহংকার ছিল না, না কোনো সাফাই, শুধু একটা সহজ কথা ছিল। মীরা মাথা নাড়লেন আর জানতে চাইলেন যে তার কি কখনো মনে হয়েছে যে তার এই সরলতা তার ক্ষতি করে। অর্জুন হালকা হাসির সাথে বলল যে হ্যাঁ, অনেক সময় লোকে তাকে বুঝিয়েছে যে দুনিয়া বুদ্ধিমান আর চালাক লোকেদের হিসাবে চলে, আর সহজ সরল লোকরাই সবার আগে ক্লান্ত হয়। কিন্তু সে এটাও বলল যে যদি সে নিজের সিদ্ধান্তের কারণে নিজের চোখের নিচে নেমে যায়, তবে আর এগিয়ে যাওয়ার মানেই বা কি থাকে। ঘরে কিছুক্ষণের নিস্তব্ধতা নামল। মীরা চেয়ার থেকে কিছুটা সামনের দিকে ঝুঁকে বললেন যে কোনো প্রতিষ্ঠানের শুধু তুখর মস্তিষ্ক নয়, বরং ভরসাযোগ্য মানুষও প্রয়োজন হয়। কারণ কাজ শেখানো যায়, কিন্তু উদ্দেশ্য শেখানো যায় না। তারপর তিনি এক প্রশ্নে সেই কথাটি রাখলেন যা অর্জুন আগে থেকেই অনুভব করছিল। যদি কখনো কোম্পানির লাভ আর কোনো অজানা মানুষের সাহায্য সামনাসামনি দাঁড়িয়ে যায়, তবে সে কাকে বেছে নেবে? অর্জুন এবারও তাড়াহুড়ো করল না। সে দীর্ঘশ্বাস নিল আর বলল যে সে এটা দাবি করতে পারে না যে সে সব সময় সঠিক সিদ্ধান্ত নেবে, কিন্তু সে এটুকু অবশ্যই জানে যে সে জেনে শুনে কারুর ক্ষতি করবে না আর কারুর বাধ্যবাধকতার সুযোগ নেবে না। মীরা এই উত্তর মন দিয়ে শুনলেন। তিনি বললেন যে অনেক মানুষই সঠিক উত্তর দিতে জানে, কিন্তু সঠিক প্রশ্ন থেকে বেঁচে চলে। তিনি দেখতে চান যে অর্জুনের এই আচরণ কি একদিনের জন্য, নাকি তার অভ্যাস। মীরা পরিষ্কার করে দিলেন যে তিনি কারোর ওপর দয়া করেন না, না তিনি চান যে কেউ বলুক কোনো রাস্তাঘাটে কাউকে সাহায্য করার ফলে চাকরি মিলেছে। তিনি জানালেন যে কোম্পানিতে একটি প্রশিক্ষণ প্রোগ্রাম, ট্রেনিং প্রোগ্রাম আছে, যাতে কাজ বেশি, চাপ বেশি আর ভুলের অবকাশ কম। সেখানে কারোর গল্প নয়, শুধু তার কাজ কথা বলে। তিনি অর্জুনকে জিজ্ঞেস করলেন সে কি এর জন্য প্রস্তুত। অর্জুন মাথা নিচু করে নিল। এটি সেই গন্তব্য ছিল না যার আশা নিয়ে সে এসেছিল, কিন্তু এটি একটি দরজা ছিল। সে খুব সাধারণ শব্দে বলল যে সে প্রস্তুত। তাকে এখনই কিছু প্রমাণ করতে হবে না, শুধু এই সুযোগটা চাই যাতে সে কাজ করে দেখাতে পারে। মীরা বললেন যে ভরসা সময়ের সাথে সাথে তৈরি হয়, প্রতিশ্রুতি দিয়ে নয়। তিনি এটাও বললেন যে আজ কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হবে না, কিন্তু এই আলোচনা এখানেই শেষ হয় না। যখন অর্জুন ঘর থেকে বেরোল, তখন তার মনে হলো সেই দেওয়ালগুলো, সেই করিডরগুলো এখন কিছু আলাদা লাগছে। বাইরের দুনিয়া আগের মতোই দ্রুত ছিল, কিন্তু তার ভেতরে কিছু একটা স্থির হয়ে গেছে। সে জানত না সামনের রাস্তা কতটা কঠিন হবে, কিন্তু এটা পরিষ্কার ছিল যে তার সরলতাকে আজ দুর্বলতা নয়, বরং এক কোষ্ঠী পাথরের মতো দেখা হয়েছে। আর হয়তো এখান থেকেই তার আসল পরীক্ষা শুরু হতে চলেছিল। পরের সকাল অর্জুনের জন্য কোনো নতুন শুরুর মতো ছিল না, বরং এক শান্ত কিন্তু কঠোর পরীক্ষার মতো ছিল। না কোনো ফোন এলো, না কেউ অভিনন্দন জানালো, শুধু একটা সাধারণ ইমেল ছিল যাতে প্রশিক্ষণ প্রোগ্রামের সময় আর ঘর নম্বর লেখা ছিল। অর্জুন সেই সাধারণ জামাটি পরল, ফাইল বাড়িতেই রেখে দিল, আর নির্দিষ্ট সময়ের আগে বেরিয়ে পড়ল। সে পরিষ্কার বুঝতে পেরেছিল যে এখানে তার গল্প কাউকে প্রভাবিত করবে না, এখানে শুধু তার কাজ তার পরিচয় তৈরি করবে। কোম্পানির বিল্ডিংয়ে প্রবেশ করতেই সে সেই ঠান্ডা ব্যবস্থার অংশ হয়ে গেল, যেখানে প্রতিটি মুখ নিজের কাজে ডুবে রয়েছে, আর কারুর অন্য কাউকে নিয়ে খুব একটা মাথা ঘামানোর সময় নেই। ট্রেনিং রুম কোনো কলেজের ক্লাসের মতো ছিল না। সেখানে আলাদা আলাদা বয়সের আর আলাদা আলাদা পটভূমির লোক বসেছিল, কেউ আত্মবিশ্বাসে ভরপুর, কেউ ভেতরে ভেতরে ভীত। অর্জুন সবথেকে পেছনের সিটটি বেছে নিল। না কেউ তার নাম জিজ্ঞেস করল, না এটা জানার চেষ্টা করল সে কোথা থেকে এসেছে। প্রথম দিনেই কাজ ভাগ করে দেওয়া হলো। কোনো পরিচয় পর্ব নেই, কোনো মোটিভেশনাল স্পিচ নেই, ফাইল, ডেটা আর ডেডলাইন। এটাই ছিল আসল স্বাগত জানানো। অর্জুন তখনই বুঝে নিল যে এখানে দয়ার কোনো জায়গা নেই, এখানে মনোযোগ আর ধৈর্যই টিকে থাকার কারণ হবে। কাজ শুরু হতেই চাপ পরিষ্কার অনুভব হতে লাগল। প্রতিটি ছোট ভুলের উপর নজর ছিল। প্রশ্ন জিজ্ঞেস করলে উত্তর তো মিলে যেত, কিন্তু মুখগুলো বলে দিত যে সময়ের বাম এখানে খুব বেশি।
অর্জুন দ্রুত শিখে নিল যে এখানে চুপ থাকা দুর্বলতা নয়, কিন্তু না বুঝে কাজ করা সবথেকে বড় ভুল। যেখানে কথা বুঝতে পারল না সে জিজ্ঞেস করল, যেখানে বকুনি খেলেও সে শুনল। তার এগিয়ে যাওয়ার কোনো তাড়াহুড়ো ছিল না। সে শুধু এটা চেয়েছিল যে দায়িত্ব সে পেয়েছে তা যেন অসম্পূর্ণ না থাকে। ধীরে ধীরে সে অনুভব করতে লাগল যে কিছু নজর তার উপর বেশি সময় ধরে থাকছে, কিছু না বলে, কিছু না জিজ্ঞেস করে। সে বুঝতে পারল যে তার এখানে পৌঁছনোর গল্পটা এখন রটনায় পরিণত হয়েছে। কিছু লোক ধরে নিয়েছিল যে সে কোনো বিশেষ কারণে এখানে আছে। অর্জুন কোনো সাফাই দিল না। সে ঠিক করল যে সে নিজের জায়গা কথা দিয়ে নয়, কাজ দিয়ে তৈরি করবে। দুপুর নাগাদ ক্লান্তি মুখে ফুটে উঠেছিল। কিছু লোক সরাসরি অভিযোগ করছিল যে প্রত্যাশাগুলো অবাস্তব। অর্জুন নিজের কাজে লেগে রইল। ডেটাগুলোকে বারবার পরীক্ষা করতে থাকল। প্রতিটি লাইনের ওপর দুবার নজর দিতে থাকল। দিনের শেষে তার থেকে একটা ছোট ভুল হয়ে গেল। একটা সংখ্যা ভুল কলমে চলে গিয়েছিল। যখন এই কথাটি সামনে এলো তখন ঘরে কিছুক্ষণের জন্য নিস্তব্ধতা ছেয়ে গেল। অর্জুন কোনো অজুহাত না দিয়ে ভুল স্বীকার করল। ফাইল আবার খুলল আর সেখানেই বসে সেটা ঠিক করল। কেউ তার প্রশংসা করল না, কিন্তু কেউ তাকে নিচুও দেখাল না। যখন সে ভুল শুধরে উঠল তখন সে অনুভব করল যে ঘরে কিছু নজর এখন আর আগের মতো নেই। সন্ধ্যায় বিল্ডিং থেকে বেরোনোর সময় শরীর ক্লান্ত ছিল, কিন্তু মন স্থির। তার এটা মনে হয়নি যে সে কিছু অর্জন করে ফেলেছে, কিন্তু এটা পরিষ্কার হয়ে গিয়েছিল যে এখানে প্রতিটি দিন নিজেকে প্রমাণ করতে হবে। বেরোনোর সময় সে দেখল একজন সহকর্মী তার দিকে না হেসেই তাকিয়ে আছে, যেন কিছু অসম্পূর্ণ হিসাব বাকি রয়েছে। অর্জুন বুঝতে পারল যে এই জায়গা শুধু কাজ শেখাবে না, বরং মানুষকেও যাচাই করবে। এই সুযোগ এখন আর শুধু একটা অবসর রইল না, এটি একটি দীর্ঘ লড়াইয়ের শুরু হয়ে দাঁড়িয়েছে। যার প্রথম চোট সে সহ্য করে নিয়েছিল এবং হয়তো পরেরটি আরও সরাসরি হতে চলেছিল। তৃতীয় দিনের সকাল অর্জুন জাভাদের জন্য আগের মতো ছিল না। এখন সে সেই ইমারতে নতুনও ছিল না, আর আপনও হয়ে ওঠেনি। আর এই অসম্পূর্ণ পরিচয়টাই সবথেকে ভারী হয়। প্রশিক্ষণ কক্ষে পা রাখতেই সে অনুভব করল যে দৃষ্টি বদলে গেছে। এখন সেগুলো কৌতূহলী নয়, বরং বিচার করার মতো ছিল। সে চুপচাপ নিজের জায়গায় বসল আর কাজে ডুবে গেল, যেন বাইরের ফিসফাস থেকে নিজেকে বাঁচাচ্ছে। সেই টিমেই এমন ছিল, কথায় পটু, কাজে ক্ষিপ্র আর নিজের জায়গা নিয়ে সচেতন। আগে দুজনের মধ্যে শুধু আনুষ্ঠানিকতা ছিল, এখন সেই আনুষ্ঠানিকতায় একটা টানাপোড়েন নেমে এলো। যখনই কোনো ফাইলে সামান্য জটিলতা দেখা দিত, আমানের নজর অজান্তেই অর্জুনের দিকে যেত। কোনো সরাসরি অভিযোগ নয়, কিন্তু চাপ অনবরত বাড়তে থাকল। সেদিন টিমকে একটা রিপোর্ট তৈরি করতে হয়েছিল, যার সময়সীমা খুব কড়া ছিল। ডাটা অসম্পূর্ণ ছিল, আর নির্দেশ একদম পরিষ্কার, ভুলের কোনো অবকাশ নেই। অর্জুন নিজের অংশ সময়ের আগেই শেষ করল, আর তারপর না বলেই পুরো শীটটি আবারও দেখতে লাগল। সে লাইনগুলোর গণনা আবারও মেলালো, কলাম হেডিংস, চেকিং আর তারিখগুলোকে ক্রস চেক করল। তখনই এমন সবার সামনে বলল যে কিছু তথ্য মিলছে না, আর হয়তো তাড়াহুড়ো করে কাজ করা হয়েছে। ঘরে এক মুহূর্তের জন্য নিস্তব্ধতা নেমে এলো। অর্জুন ফাইল খুলল, শান্ত স্বরে জানালো যে তথ্য সব সঠিক আছে, শুধু একটি হেডিং শিফট হয়ে গিয়েছিল। সংশোধন সাথে সাথেই হয়ে গেল, কিন্তু পরিবেশের মাঝে কিছু একটা ভেঙে গেল। এটি এখন আর শুধু প্রযুক্তিগত ব্যাপার রইল না। দুপুরের পর চাপ আরও বাড়ল। একটি পুরনো ডেটা সেট আবারও পরীক্ষা করার দায়িত্ব অর্জুনকে দেওয়া হলো। হাজার হাজার এন্ট্রি, সীমিত সময় আর কোনো ব্যাকআপ নেই। সে স্ক্রিনের সামনে বসে রইল, সূত্রের শৃঙ্খলা মেলাতে থাকল, ডুপ্লিকেট এন্ট্রিগুলো সরাতে থাকল। ক্লান্তি চোখে নেমে এলো, আর সেই তাড়াহুড়োতেই তার থেকে একটি বড় ভুল হয়ে গেল। একটি পুরনো তথ্য নতুন ডাটার সাথে মিশে গেল, আর সেই একই ভুল পরের রিপোর্টেও চলে গেল। সন্ধ্যার মিটিংয়ে যখন এটা সামনে এলো তখন কোনো চড়া আওয়াজ হলো না, কিন্তু সেই নিস্তব্ধতা কোনো বকুনির চেয়ে কম ছিল না। অর্জুনের সামনে অনেক অজুহাত ছিল, সময়, ডাটা, চাপ, কিন্তু সে সেগুলো বেছে নিল না। সে পরিষ্কার বলল যে ভুলটি তার থেকেই হয়েছে, আর সে এটা ঠিক করবে। মিটিং শেষ হল, দায়িত্ব তার কাছেই ছেড়ে দেওয়া হলো। লোকেরা বেরিয়ে গেল, আলোগুলো এক এক করে বন্ধ হতে লাগল। অর্জুন সেখানেই বসে রইল। সে রিপোর্ট আবারও খুলল, প্রতিটি সূত্র আলাদা শিটে চালাল, প্রতিটি তারিখ মূল উৎসের সাথে মেলাল। মাঝরাতের পর গিয়ে ত্রুটি পুরোপুরি পরিষ্কার হল। সে ফাইল সাবমিট করল আর ক্লান্ত পায়ে বাইরে বেরোল। বাইরের হাওয়া ঠান্ডা ছিল, ভেতরে মন ভারী। বাড়ি ফেরার সময় সে বুঝতে পারল যে এটি তার প্রথম বড় ধাক্কা ছিল। এখানে শুধু ভালো হওয়াই যথেষ্ট নয়, এখানে প্রতিটি ভুলের হিসেব রাখা হয়।
আর যেমনই সে দরজার চাবি ঘোরাচ্ছিল তার ফোনে একটি ছোট ইমেল জ্বলে উঠল। পরদিন সকালে অভ্যন্তরীণ পর্যালোচনার ইন্টারনাল রিভিউর ডাক। কোনো বিবরণ নেই, কোনো নাম নেই। অর্জুন স্ক্রিনের দিকে তাকালো আর ফোন পকেটে রেখে দিল। সে আন্দাজ করতে পেরেছিল যে পরের দিনটি আগের চেয়ে অনেক বেশি কঠিন হতে চলেছে। পরদিন সকালে অর্জুন যাবৎ প্রত্যাশার আগেই জেগে গেল। রাতে আসা সেই ছোট ইমেলটি তার ঘুম পাতলা করে দিয়েছিল। অভ্যন্তরীণ পর্যালোচনা, না সময়, না নাম, না কারণ। সে তাড়াহুড়ো না করে তৈরি হল। সেই সাদা সাদামাটা জামা, সেই একই সংযম। ভেতরে কোথাও আশঙ্কা ছিল, কিন্তু মুখে প্রকাশ পেল না। সে বুঝতে পেরেছিল যে আজ শুধু রিপোর্ট নয়, তার আচরণও মাপা হবে। মিটিং রুমে পা রাখতেই এক ঠান্ডা নিস্তব্ধতা অনুভব হল। সামনে টিম লিড, একজন সিনিয়র অ্যানালিস্ট আর হিউম্যান রিসোর্স অর্থাৎ HR বিভাগের প্রতিনিধি বসেছিলেন। কোনো ভূমিকা নেই, কোনো আনুষ্ঠানিকতা নেই। কথা সরাসরি আসল ইস্যুতে এলো। ভুল, সময়সীমা আর ঝুঁকি। অর্জুন মাঝে কিছু বলল না। যখন তাকে জিজ্ঞেস করা হলো তখন সে পরিষ্কার স্বীকার করল যে ভুল তার থেকেই হয়েছিল, কিন্তু সে সেটা লুকিয়ে রাখেনি এবং সারা রাত জেগে তা ঠিক করেছে। সে এটাও যোগ করল যে চাপের মুখে সে কাজের প্রক্রিয়া বদলেছে, ডাবল চেক, আলাদা শিট, ক্রস ভ্যালিডেশন, যাতে সেই একই ভুল আবারও না হয়। এটি কোনো সাফাই ছিল না, কাজের হিসাব ছিল। কিছুক্ষণের নিস্তব্ধতার পর টিম লিড জিজ্ঞেস করলেন যে সে কি এই পরিবেশের জন্য প্রস্তুত। প্রশ্নটা সরাসরি ছিল, উত্তর সহজ নয়। অর্জুন বলল যে প্রস্তুত হওয়া আর শেখা আলাদা ব্যাপার। সে শিখছে আর পিছিয়ে যেতে আসেনি। HR প্রতিনিধি নোটগুলো উল্টালেন আর প্রত্যাশাগুলোর কথা মনে করিয়ে দিলেন। অনবরত ঝুঁকি গ্রহণযোগ্য নয়। অর্জুন মাথা নাড়ল। সে নিখুঁত হওয়ার দাবি করল না, সে শুধু ভরসার যোগ্য হওয়ার কথা বলল। ফলাফল সাথে সাথে এলো না। বলা হলো যে তার কাজের ওপর নজর রাখা হবে। না হ্যাঁ, না না, ব্যাস একটি সরু রেখা যার এপারে সে দাঁড়িয়েছিল। সারা দিন অর্জুন নিজেকে কাজের মধ্যে উজাড় করে দিল। প্রতিটি ফাইল দুবার, প্রতিটি গণনা আলাদা পদ্ধতিতে, প্রতিটি উৎসের সত্যতা যাচাই। এটি দেখানোর তাড়া ছিল না যে সে সঠিক, এটি প্রমাণ করার ছিল যে সে সতর্ক। করিডরগুলো একই ছিল, মুখগুলো একই, কিন্তু বাতাসে এক নতুন টানটান ভাব ছিল। আমানের সাথে নজর মিলল। না কোনো ব্যঙ্গ, না হাসি, শুধু নিরপেক্ষতা। যেন লড়াই এখন খোলা ময়দানে। সন্ধ্যায় নামতে নামতে ক্লান্তি ভারী হয়ে এলো, কিন্তু মনে এক পরিষ্কার সিদ্ধান্ত ছিল। যদি ফয়সালা হতেই হয়, তবে তা যেন অন্তত তার চরিত্রের বিরুদ্ধে না আসে। বাড়ি ফেরার সময় সে মাকে ফোন করল। বিস্তারিত কিছু বলল না, শুধু এইটুকু যে কাজ কঠিন, কিন্তু সামলে নেবে। ওপাশ থেকে শান্ত ভরসা এলো, মুশকিলই পরিচয় তৈরি করে। কল কাটতেই অর্জুন কিছুক্ষণ রাস্তার ধারে থামল। শহরের শোরগোল একই ছিল, ভেতরে স্থিরতা। তখনই ফোনে আরও একটি তথ্য জ্বলে উঠল। পরের দিনের একটি অস্বাভাবিক ডেডলাইন, কোনো প্রসঙ্গ ছাড়া, কোনো বিবরণ ছাড়া। সে স্ক্রিন দেখল, ফোন পকেটে রাখল আর চলতে শুরু করল। সে আন্দাজ করতে পেরেছিল যে পরীক্ষা এখনও শেষ হয়নি, আসল চাপ এখন শুরু হতে চলেছে। পরদিন সকালে কোম্পানির বিল্ডিংয়ে পা রাখতেই অর্জুন যাবৎ বুঝতে পারল আজ কিছু একটা আলাদা। করিডোরে সেই একই মুখগুলো ছিল, কিন্তু তাদের চলনে তাড়া আর আওয়াজে উত্তেজনা ছিল। সিস্টেম অ্যালার্ট বারবার জ্বলছিল, ফোন অনবরত বাজছিল, আর প্রতিটি টিম লিডের কপালে চিন্তার ভাঁজ ছিল। নিজের সিট পর্যন্ত পৌঁছতে পৌঁছতে অর্জুনের ইনবক্সে একটি ইমেইল এলো। ক্লায়েন্ট রিপোর্টে গুরুতর অসঙ্গতি, ডাটা মিসম্যাচ আর অস্বাভাবিক ডেডলাইন। বিষয়টা শুধু একটি ফাইলের ছিল না, কোম্পানির সুনাম সরাসরি বাজি লেগেছিল। কিছুক্ষণের মধ্যেই জরুরি বৈঠক ডাকা হলো। এবার ঘরে শুধু ট্রেনিরা ছিল না, সিনিয়র অ্যানালিস্ট, অপারেশনস আর টিম লিডরাও উপস্থিত ছিলেন। আলোচনা তীব্র ছিল, শব্দগুলো সাবধানতার সাথে বেছে নেওয়া হচ্ছিল। জানা গেল যে পুরনো সিস্টেম থেকে নতুন প্ল্যাটফর্মে মাইগ্রেশনের সময় ম্যাপিং টেবিলে একটি সূক্ষ্ম পার্থক্য রয়ে গিয়েছিল, যা তারিখের পুরো কলামটিকেই সরিয়ে দিয়েছিল। সময় কম ছিল আর প্রতিটি সমাধান কোনো না কোনো ঝুঁকির সাথে ধাক্কা খাচ্ছিল। অর্জুন চুপচাপ শুনতে থাকল। তার মনে পড়ল যে আগের রাতে সে ক্রস ভ্যালিডেশনের জন্য আলাদা শিট বানিয়েছিল আর লগ সোর্স থেকে টাইম স্ট্যাম্প মিলিয়েছিল। সে হাত তুলল আর শান্ত স্বরে বলল যে যদি তাকে সোর্স লগস আর ম্যাপিং হিস্ট্রি পর্যন্ত অ্যাক্সেস দেওয়া হয়, তবে সে অসঙ্গতির মূলে পৌঁছানোর চেষ্টা করতে পারে আর প্রভাবিত রেকর্ডগুলো আলাদা করতে পারে। এটি কোনো বড়াই ছিল না, শুধু পরিশ্রমের প্রস্তাব ছিল। টিম লিড তার কাছে সময় জানতে চাইলেন। অর্জুন সততার সাথে বলল যে পুরোপুরি সংশোধনের সময় লাগবে, কিন্তু সে কয়েক ঘন্টার মধ্যে প্রাথমিক রিপোর্ট দিতে পারে, যাতে তাৎক্ষণিক ক্ষতি আটকানো যায়। বিকল্প কম ছিল, অনুমতি মিলে গেল।
সে নিজের জায়গায় ফিরল আর কাজে ডুবে গেল। লগস খুলল, ফরম্যাটগুলোর তুলনা করল, ম্যাপিং টেবিল লাইন ধরে ধরে পড়ল আর প্যাটার্ন ধরে ফেলল। সমস্যাটি তারিখের ফরম্যাটের একটি পার্থক্যের কারণে শুরু হয়েছিল, যা পরবর্তী সমস্ত গণনাকে বিগড়ে দিয়েছিল। সে প্রভাবিত ডাটা আলাদা করল, একটি দ্রুত স্ক্রিপ্ট দিয়ে বিকল্প রিপোর্ট বানাল আর প্রতিটি পদক্ষেপের সংক্ষিপ্ত নোট তৈরি করল, যাতে পর্যালোচনায় প্রশ্নের উত্তর দেওয়া যায়। সময় দ্রুত গতিতে ছুটছিল, মাঝে মাঝে আপডেট চাওয়া হচ্ছিল। অর্জুন কোনো শোরগোল না করে জানালো কোথায় অসঙ্গতি আছে, কতগুলো রেকর্ড প্রভাবিত আর বিকল্প রিপোর্ট কতটা সুরক্ষিত। বৈঠকে ফিরে সে তার সিদ্ধান্তগুলো রাখল। প্রশ্ন কঠিন ছিল, কিন্তু সে আন্দাজ দিয়ে নয় বরং ডেটা দিয়ে উত্তর দিল। ঠিক হলো যে বিকল্প রিপোর্টটি এখনই পাঠিয়ে দেওয়া হবে আর পূর্ণ সংশোধনের জন্য অতিরিক্ত সময় চাওয়া হবে। ঝুঁকি এড়ানো গেল, কিন্তু জয়ের কোনো উল্লাস ছিল না, শুধু স্বস্তি ছিল। নিজের সিটে ফিরতেই অর্জুনকে ক্লান্তি ঘিরে ধরল, কিন্তু তার এই অনুভূতিও ছিল যে সে সেটাই করেছে যা সেই সময় সঠিক ছিল। আমানের নজর তার সাথে মিলল। এবার তাতে সন্দেহ ছিল না, বরং একটি স্থিরতা ছিল, যেন ছবিটা এখনও পুরোপুরি তৈরি হয়নি। সন্ধ্যায় একটি ছোট বার্তা এলো। টিম লিড লিখেছেন, আজকের কাজ ঠিক ছিল, এটাকে যেন ব্যতিক্রম না হতে দেওয়া হয়। ভবিষ্যতেও এই স্থিরতা চাই। দুটো লাইন ছিল, কিন্তু তার অর্থ পরিষ্কার ছিল। পরিচয় মিলেছে, ভরসা নয়। অর্জুন স্ক্রিন বন্ধ করল আর দীর্ঘশ্বাস নিল। সে জানত যে প্রশিক্ষণের চূড়ান্ত ফলাফল এখনও ঠিক হয়নি। বাড়ি ফেরার সময় শহর একই ছিল, কিন্তু তার ভেতরে উপলব্ধি পরিষ্কার হয়ে গিয়েছিল। সুযোগ সবসময় হাততালির সাথে আসে না, অনেক সময় তা শর্তের সাথে আসে। আর যেই মানুষ সেই শর্তগুলো রোজ পালন করতে প্রস্তুত থাকে, সেই ধীরে ধীরে নিজের জায়গা পোক্ত করে। কাহিনী উল্টাতে শুরু করেছিল, কিন্তু পুরোপুরি নয়। এখনও তাকে প্রতিদিন প্রমাণ করা বাকি ছিল। পরের কয়েকদিন অর্জুন জাবধের জন্য অদ্ভুত আর নতুন ছিল। বাইরে থেকে দেখতে সবকিছু আগের মতোই মনে হচ্ছিল, সেই একই বিল্ডিং, একই সময় খোলা সিস্টেম, একই মিটিং আর মুখগুলোর ভিড়। কিন্তু ভেতরে ভেতরে অনেক কিছু বদলে গিয়েছিল। যেখানে আগে লোকেরা তার থেকে নজর এড়িয়ে চলত, এখন সেখানে নজর স্থির হতে শুরু করেছিল। কেউ সরাসরি প্রশংসা করত না, কেউ অভিনন্দনও দিত না, কিন্তু প্রশ্ন এখন আর সন্দেহ থেকে নয় বরং প্রয়োজন থেকে জিজ্ঞেস করা শুরু হয়েছিল। কোনো রিপোর্টের পুরনো সূত্র খুঁজতে হলে, কোনো ডেটা এন্ট্রির মানে বলিতে হলে বা কোনো ফরম্যাটের সত্যতা যাচাই করতে হলে অর্জুনের নাম এখন ধীরে ধীরে আলোচনায় আসতে শুরু করেছিল। সে এই সব অনুভব করছিল, কিন্তু নিজের ব্যবহারে কোনো বদল আনল না। সে ভালোভাবেই বুঝতে পেরেছিল যে এখানে সম্মান যতটা চুপিসারে আসে, ততটাই তাড়াতাড়ি চলেও যায়। কাজের সাথে সাথে দায়িত্বের পরিধিও বেড়ে গিয়েছিল। এখন তার থেকে শুধু নিজের কাজ সঠিক করার প্রত্যাশা ছিল না, বরং অন্যদের রিপোর্ট চূড়ান্ত করার আগে একবার দেখে নেওয়ার ভরসাও করা হতে লাগল। অর্জুন দেরি পর্যন্ত থাকতে লাগল, ফাইলগুলো আবারও পরীক্ষা করতে লাগল, আর অনেক সময় নাম না করে ভুল শুধরে দিত, যাতে কেউ এটা অনুভব না করে যে তার ভুল ধরা পড়েছে। এই কাজ ক্লান্তিকর ছিল, কিন্তু সে এর মধ্যে একটি সত্য দেখতে পাচ্ছিল। ভরসা তৈরি হচ্ছিল, কিন্তু খুব নাজুক জমিনে। একটি ছোট ভুল এখন আগের চেয়ে অনেক বেশি দামি হতে পারত। আমানের ব্যবহারও বদলে গিয়েছিল। না সে আগের মতো কটাক্ষ করত, আর না বন্ধুত্ব বাড়ানোর চেষ্টা করত। মিটিংয়ে সে এখন অর্জুনের কথা মাঝপথে কাটত না, কিন্তু সমর্থনে মাথাও নাড়ত না। দুজনের মধ্যে এক না বলা দূরত্ব তৈরি হয়েছিল, যেন দুজনেই বোঝে যে এটি কোনো ব্যক্তিগত লড়াই নয়, বরং ক্ষমতার পরীক্ষা। অর্জুনের কাছে এটা পরিষ্কার ছিল যে এখন লড়াই শুধু টিকে থাকার নয়, বরং নিজেকে না হারিয়ে এগিয়ে যাওয়ার। বেশি বলাটা লোক দেখানো মনে হতে পারত, আর বেশি চুপ থাকাটা দুর্বলতা। এরই মাঝে এক সন্ধ্যায় টিম লিড তাকে আলাদাভাবে থামালেন। কথাবার্তা ছোট ছিল, কিন্তু মানে অনেক ভারী। আসার সপ্তাহগুলোতে একটি বড় প্রজেক্ট শুরু হতে চলেছিল, যাতে ক্লায়েন্টের প্রত্যাশা অনেক উঁচুতে ছিল, আর সময় খুব সীমিত। টিম লিড শুধু এটুকু বললেন যে তিনি চান অর্জুন সেই প্রজেক্টের অংশ হোক। কোনো প্রতিশ্রুতি নেই, কোনো ভরসা নেই, শুধু একটা ইঙ্গিত। অর্জুন রাজি হয়ে গেল। ভেতরে কোনো উৎসাহ উথলে উঠল না, বরং এক শান্ত চাপ নেমে এলো। সে বুঝতে পেরেছিল যে এখন প্রতিদিনের পরিশ্রমকে যাচাই করা হবে। বাড়ি ফেরার সময় সে মাকে ফোন করল। বিস্তারিত কিছু জানালো না, শুধু বলল যে এখন কাজে লোকেরা তার উপর মনোযোগ দিতে শুরু করেছে। মা শান্ত স্বরে বললেন যে মনোযোগ পাওয়া কখনো কখনো সবথেকে বড় পরীক্ষা হয়ে দাঁড়ায়। কল শেষ হবার পর অর্জুন অনেকক্ষণ রাস্তার ধারে দাঁড়িয়ে রইল।
শহরের শোরগোল একই ছিল যে দেরি হবার পর সবাই হুম্মানে লাগে, সবাই ব্যস্ত হয়ে পড়ে। কিন্তু তার ভেতরে এক পরিষ্কার উপলব্ধি বসে গিয়েছিল। সে এখনও কিছু অর্জন করেনি, শুধু এটাই হয়েছে যে এখন লোকেরা তার থেকে আশা করতে শুরু করেছে, আর আশা যদি পূরণ না হয় তবে তা সবার আগে তাদেরই ভাঙে। তবুও তার ভেতরে ভয়ের চেয়ে বেশি একটি স্থিরতা ছিল। সে ঠিক করে নিল যে এই বদলে যাওয়া হাওয়ায় সে নিজের শিকড় আলগা হতে দেবে না। এখন এই সফর শুধু চাকরির রইল না, এটি এই কথার পরীক্ষা হয়ে দাঁড়িয়েছে যে সে এই নতুন পরিচয়ের বোঝা সামলাতে পারবে কিনা। বড় প্রজেক্ট শুরু হতেই পরিবেশ পরিষ্কারভাবে বদলে গেল। এখন এটি রোজগার রিপোর্টিং ছিল না, বরং এমন কাজ ছিল যেখানে প্রতিটি সংখ্যা বাইরে বসে থাকা চোখগুলোকে উত্তর দিত। সময় সীমিত ছিল, প্রত্যাশা উঁচু, আর প্রতিটি দেরি সরাসরি ভরসাকে চোট দিতে পারত। টিমকে ভাগে ভাগ করা হলো, আর অর্জুন যাবাদ সেই অংশের দায়িত্ব পেল যেখানে পুরনো আর নতুন ডেটাকে জুড়ে চূড়ান্ত সিদ্ধান্ত তৈরি করতে হবে। এটি সেই জায়গা ছিল যেখানে একটি ছোট আপোষ পুরো ছবিটাকে বদলে দিতে পারত। অর্জুন কাজ সামলানোর সময় শুরু থেকেই সাবধানতা বজায় রাখল। সে ফাইলগুলো আবারও দেখল, উৎসের সাথে মেলাল, আর শীঘ্রই একটি অস্বস্তিকর পার্থক্য ধরে ফেলল। কিছু পুরনো রেকর্ড এমন ছিল যা প্রযুক্তিগতভাবে নিয়মের ভেতরেই ছিল, কিন্তু সেগুলোকে সেই অবস্থায় যুক্ত করলে ফলাফল ক্লায়েন্টের পক্ষে বেশি পরিষ্কার দেখাত, অথচ পুরো সত্য সামনে আসত না। যদি এগুলোকে আলাদা করা না হয় তবে রিপোর্টটি সঠিক তো বলা হতো, কিন্তু সৎ হতো না। সময় কম ছিল, আর টিমের ভেতরে ইঙ্গিত পরিষ্কার ছিল। কেউ সরাসরি বলেনি যে এটাকে ছেড়ে দাও, কিন্তু এটা বুঝিয়ে দেওয়া হয়েছিল যে এই স্তরে নিখুঁত হওয়া সম্ভব হয় না, আর এগিয়ে যাওয়াটাই বাস্তবসম্মত বিকল্প। এটি নিরাপদ রাস্তা ছিল, দ্রুত, বিতর্কহীন আর সবার জন্য সহজ। অর্জুন চুপ থেকে ফাইলগুলো আবারও খুলল, আর প্রভাবের পরিমাপ করল। সে কোনো অভিযোগ করল না, কোনো লম্বা ব্যাখ্যা লিখল না। সে শুধু একটি সংক্ষিপ্ত নোট তৈরি করল, যাতে জানালো কোন রেকর্ডগুলোর কারণে ফলাফল প্রভাবিত হতে পারে, আর সেগুলোকে আলাদা রাখলে রিপোর্টটি আরও ভারসাম্যপূর্ণ হবে। সেই নোটটি টিম লিডকে পাঠালো, আর পরিষ্কার লিখল যে চূড়ান্ত সিদ্ধান্ত যেন তিনিই নেন। সেই শুধু ঝুঁকির কথা জানাতে চায়। এই মেসেজ পাঠানোর সাথেই সে অনুভব করল যে সে সহজ রাস্তা বেছে নেয়নি। কিছুক্ষণ পর মিটিংয়ের ডাক এলো। ঘরে প্রশ্নগুলো সরাসরি ছিল, এতে কি দেরি হবে? ক্লায়েন্ট কি এটা মেনে নেবে? এটা কি জরুরি? অর্জুন শান্ত স্বরে বলল যে দেরি হওয়া সম্ভব, কিন্তু অসম্পূর্ণ সত্যের দাম আরও বেশি হতে পারে। সে কারোর নাম নিল না, কারোর উদ্দেশ্যের উপর প্রশ্ন তুলল না। সে শুধু নিজের অংশের দায়িত্ব পালন করল। কিছুক্ষণ নিস্তব্ধতার পর ঠিক হল যে প্রভাবিত রেকর্ডগুলোকে আলাদা রাখা হবে, আর পরিস্থিতি ক্লায়েন্টকে পরিষ্কারভাবে জানানো হবে। কাজ বেড়ে গেল, চাপও, কিন্তু দিক ঠিক হয়ে গিয়েছিল। মিটিংয়ের পর পরিবেশ বদলে গেল। কোনো বিরক্তি সরাসরি সামনে এলো না, কিন্তু কিছু নজর এখন আর আগের মতো রইল না। একজন সহকর্মী ফিসফিস করে বলল যে এটি ঝুঁকিপূর্ণ পদক্ষেপ ছিল। টিম লিড কিছু বললেন না, শুধু যোগ করলেন যে সময়সীমা এখন আরও করা হবে। অর্জুন নিজের সিটে ফিরল, তখন সে পরিষ্কার অনুভব করল যে সে সঠিক পথ বেছে নিয়েছে, কিন্তু নিরাপদ নয়। এই সিদ্ধান্ত তাকে সাথে সাথে কোনো পুরস্কার দেওয়ার ছিল না, হয়তো উল্টো ফলও হতে পারত। সন্ধ্যা নামার সময় সে সিস্টেম বন্ধ করল, তখন একটি ইমেল দেখল। পরদিন সকালে একটি অতিরিক্ত পর্যালোচনা বৈঠক, কোনো বিবরণ নেই, কোনো এজেন্ডা নেই। অর্জুন স্ক্রিনের দিকে অনেকক্ষণ তাকিয়ে রইল, আর তারপর উঠে পড়ল। সে আন্দাজ করতে পেরেছিল যে তার পছন্দ কাহিনীর শেষ নয়, বরং পরবর্তী মোড়। বেরোনোর সময় শহর একই ছিল, কিন্তু তার ভেতরে এক পরিষ্কার উপলব্ধি ছিল। সঠিক রাস্তা প্রায়ই একলা হয়, আর তার দাম সাথে সাথেই মেটাকে হয়, আর এটাই সেই দাম যা থেকে সে এখন আর পিছিয়ে যাওয়ার ছিল না। পরদিন সকালে অতিরিক্ত পর্যালোচনা বৈঠক কোনো সতর্ক বার্তার মতো শুরু হলো। কোনো চড়া আওয়াজ ছিল না, কোনো অভিযোগ নেই, কিন্তু প্রতিটি প্রশ্নের ওজন আগের চেয়ে বেশি ছিল। রিপোর্টের লাইনগুলো আবারও খোলা হলো, টাইমলাইন শক্ত করা হলো, আর দায়িত্বের রেখাগুলো আবারও টানা হলো। অর্জুন যাবৎ ঘরের এক প্রান্তে বসে রইল, নোটগুলো দেখতে থাকল, আর সেই কথাগুলোই রাখল যা সে আগে রেখেছিল: তথ্য, ঝুঁকি আর বিকল্প। বৈঠক কোনো পরিষ্কার সিদ্ধান্তে শেষ হল না, শুধু এটুকু বলা হলো যে প্রজেক্ট এগিয়ে যাবে আর নজরদারি করা থাকবে। বাইরে বেরোনোর সময় অর্জুনের পরিষ্কার মনে হল যে সে কিছু জেতেনি, সে শুধু সত্যকে পেছনে ছেড়ে আসেনি।
দিন বাড়তেই প্রভাব দেখা দিতে লাগল। একটি ছোট প্রযুক্তিগত মিটিং হল, যাতে তাকে আমন্ত্রণ জানানো হয়নি। পরে সে জানতে পারল যে সেই মিটিংয়েই তার নোটসের ভিত্তিতে কাজের প্রক্রিয়া বদলে দেওয়া হয়েছিল। নাম না নিয়ে কিছু ইমেল এখন সে কেবল সিসিতে পেতে লাগল, সরাসরি সম্বোধনে নয়। ফাইল তবুও তার কাছেই আসত, কিন্তু সিদ্ধান্তের কথাবার্তা তার থেকে এক কদম দূরে রাখা হতো। এটি কোনো প্রকাশ্য শাস্তি ছিল না, শুধু এক ঠান্ডা দূরত্ব, এতটাই সূক্ষ্ম যে প্রমাণ করা যাবে না, আর এতটাই পরিষ্কার যে অনুভব করা যাবে। কিছু সহকর্মী নিচু স্বরে বলত যে সে ঠিকই করেছে, কিন্তু সেই মানুষগুলোই বড় ঘরে চুপ থাকত। অর্জুন বুঝতে পারল যে এটি সেই সময় যখন সঠিক হওয়া আপনাকে একা করে দেয়, অন্তত কিছু সময়ের জন্য। কাজ নিজের থেকেই আরও কঠোর হয়ে গেল। সময়সীমা আরও কড়া ছিল, পর্যালোচনা লম্বা আর বারবার। অর্জুন দেরি পর্যন্ত থাকত, প্রতিটি বদল নথিবদ্ধ করত, আর নাম না নিয়ে সমাধানের পরামর্শ দিতে থাকল, যাতে কাজ আটকে না যায়। এক সন্ধ্যায় টিম লিড তাকে সংক্ষেপে থামালেন। না অভিযোগ, না প্রশংসা, শুধু এটুকু যে প্রত্যাশা বেড়ে গেছে, আর এখন প্রতিটি কদম মাপা হবে। এটি কোনো হুমকি ছিল না, না কোনো আশ্বাস, শুধু বাস্তবতা। অর্জুন মাথা নাড়ল আর কাজে ফিরে এলো। অমনের সাথে সম্পর্ক এক অদ্ভুত স্থিরতায় ছিল। মিটিংয়ে সে এখন অর্জুনের কথা কাটত না, কিন্তু সমর্থনও দিত না। একদিন কফি মেশিনের কাছে এসে শুধু এটুকু বলল যে সেই সিদ্ধান্তের কারণে প্রজেক্ট কঠিন হয়ে গেছে। অর্জুন শান্ত স্বরে উত্তর দিল যে কিছু কঠিন হওয়া জরুরি হয়। দুজনেই সেখানে থেমে গেল। কোনো তর্ক নেই, কোনো আপোষ নেই, শুধু মেনে নেওয়ার রাস্তা আলাদা হতে পারে, উদ্দেশ্য নয়। সন্ধ্যায় বাড়ি ফেরার সময় অর্জুন মাকে ফোন করল আর প্রথমবার পরিষ্কার বলল যে কাজে দূরত্ব অনুভব হচ্ছে। মা লম্বা কথা বললেন না, তিনি শুধু এটুকু বললেন যে রাস্তা সঠিক হয় তা প্রায়ই শুরুতে সংকীর্ণ মনে হয়। কল কাটতেই বাসের জানলা দিয়ে বাইরে ছুটে যাওয়া আলোগুলো দেখতে দেখতে অর্জুন বুঝতে শুরু করল যে সম্মান শোরগোল দিয়ে নয়, বরং অনবরত সহনশীলতা দিয়ে তৈরি হয়। পরের দিনগুলোতে পরিবর্তন খুব ধীরে এলো। কোনো অভ্যন্তরীণ নথিতে তার দেওয়া পরামর্শগুলো মানদণ্ড হয়ে গেল, নাম ছাড়াই। একটি মিটিংয়ে সাবধানতার উদাহরণ দেওয়া হলো। প্রসঙ্গ সেটাই ছিল, নাম তবুও নেই। এটি জয় ছিল না, শুধু ইঙ্গিত ছিল যে দূরত্ব স্থায়ী নয়। আর সেই সন্ধ্যায় সিস্টেম বন্ধ করার সময় তার ইনবক্সে একটি সংক্ষিপ্ত বার্তা এলো। পরদিন সকালে একটি চূড়ান্ত পর্যালোচনা আর ফলাফল জানানো হবে। কোনো বিবরণ নেই। অর্জুন স্ক্রিন দেখল, দীর্ঘশ্বাস নিল আর উঠে পড়ল। সে জানত যে সঠিক হওয়ার দাম সে মেটানো শেষ করেছে। এখন প্রশ্ন শুধু এটাই যে সেই দামের পর কি অবশিষ্ট থাকে। পরদিন সকালে অর্জুন জ্যাবদ সময়ের আগে অফিসে পৌঁছে গেল। সে জানত আজ কোনো সিদ্ধান্ত আসবে, কিন্তু সে এখন আর সে সিদ্ধান্তে ভয় পাচ্ছিল না। সে সিস্টেম চালু করল, টেবিলে রাখা ফাইলগুলো ঠিক করল আর জানলা দিয়ে বাইরের শহরকে দেখতে লাগল। সেই একই রাস্তা ছিল, সেই একই লোক, সেই রোজকার দৌড়াদৌড়ি। দুনিয়া নিজের নিয়মে চলছিল, যেন তার এই কথায় কোনো যায় আসে না যে একটা লোক কাল কি পছন্দ করেছিল। কিছুক্ষণ পর চূড়ান্ত পর্যালোচনার ডাক এলো। শব্দগুলো আনুষ্ঠানিক ছিল, সুর সাধারণ, ঘরে কোনো উত্তেজনা ছিল না। রিপোর্টের শেষ পাতাগুলো দেখা হলো, কিছু প্রশ্ন করা হলো আর উত্তর শোনা হলো। কেউ অর্জুনের সিদ্ধান্তকে মহান বলল না, কেউ ঝুঁকির কথা উল্লেখ করল না। শুধু এটুকু বলা হলো যে প্রজেক্ট এখন স্থির আর ক্লায়েন্ট প্রক্রিয়ার স্বচ্ছতাকে মেনে নিয়েছে। টিম লিড কথা শেষ করতে করতে বললেন যে এই পথ সহজ ছিল না, কিন্তু দীর্ঘ সময় টিকে থাকার মতো। না কোনো হাততালি ছিল, না কোনো ঘোষণা, কিন্তু অর্জুন বুঝতে পারল যে সঠিক কাজ প্রায়ই এভাবেই চেনা যায়, শোরগোল ছাড়াই। মিটিং শেষ হতেই তাকে জানানো হলো যে প্রশিক্ষণ সময় শেষ হয়েছে আর তাকে ভবিষ্যতের জন্য রেখে দেওয়া হচ্ছে। কোনো বড় পদ নয়, কোনো হঠাৎ বদল নয়, শুধু একটি স্থায়ী ভূমিকা, দায়িত্বের সাথে। অর্জুন মাথা নিচু করে ধন্যবাদ বলল। ভেতরে কোনো উচ্ছ্বাস ছিল না, শুধু এক গভীর শান্তি ছিল, যেন কোনো লম্বা বোঝা নামিয়ে দেওয়া হয়েছে। বেরোনোর সময় আমানের সাথে তার নজর মিলল। আমান শুধু হালকা মাথা নাড়ল, না কোনো দূরত্ব ছিল, না বন্ধুত্ব, শুধু এক স্বীকৃতি। অর্জুনের জন্য সেটাই যথেষ্ট ছিল। সন্ধ্যায় বাড়ি ফেরার সময় সে মাকে ফোন করল আর প্রথমবার সবকিছু না লুকিয়ে বলল, ভয়, একাকিত্ব, সিদ্ধান্ত আর তার ফলাফল। মা চুপচাপ শুনলেন আর তারপর শুধু এটুকু বললেন যে রাস্তা মানুষকে রাতে শান্তিতে ঘুমোতে দেয়, সেটাই সঠিক হয়। কল শেষ হওয়ার পর অর্জুন নিজের ঘরে এসে চেয়ারে বসল। সে চা বানালো, জানলার কাছে বসল
আর বাইরে তাকাতে তাকাতে অনুভব করল যে তার জীবন হঠাৎ সহজ হয়ে যায়নি, কিন্তু হালকা অবশ্যই হয়ে গেছে। তাকে এখন আর নিজের থেকে নজর লুকানোর প্রয়োজন ছিল না। অর্জুন জানত যে এই কাহিনী কোনো খবরের কাগজে ছাপা হবে না, আর কেউ তাকে উদাহরণ বানিয়ে বলবে না, কিন্তু এই শহরে এই ভিড়ের মাঝেই সে সেই মানুষ হয়ে উঠেছে যে কঠিন সময়ে নিরাপদ নয়, বরং সঠিক পথকে বেছে নেয়। হয়তো এটাই আসল আয়, টাকা বা পদ নয়, বরং সেই স্বস্তি যা মানুষকে প্রতিদিন নিজের সাথে সৎ থাকার শক্তি দেয়। যদি এই কাহিনীর কোনো মোড়ে আপনি নিজেকে অনুভব করে থাকেন, তবে বুঝবেন যে এই কাহিনী শুধু অর্জুনের ছিল না, এটি তাদের সবার ছিল যারা প্রতিদিন চুপচাপ সঠিক হয়ে থাকার চেষ্টা করে। যদি এই কাহিনী আপনাকে ছুঁয়ে যায়, তবে নিজের কথা অবশ্যই শেয়ার করবেন। আর এমনই গল্পের জন্য চ্যানেলটি পছন্দ করবেন এবং সাবস্ক্রাইব করবেন, কারণ কখনো কখনো একটি সত্য কাহিনী কোনো একাকী দিনের সবথেকে ভালো সঙ্গী হয়ে ওঠে।